চারু ও কারুকলার পরিচয়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিদ্রোহ। এই অধ্যায় পড়া শেষ করলে আমরা চারু ও কারুকলা কী তা ব্যাখ্যা করতে পারব। ছবি আঁকার সূচনালগ্নের কথা বর্ণনা করতে পারব। কারুশিল্পের সূচনায় আদিম মানুষের ভূমিকা বর্ণনা করতে পারব। পাঠ ১। চারুকলার পরিচয়। শিশুরা ছবি আঁকে, বড়রাও ছবি আঁকে। এই ছবি আঁকাই হল চারুকলার প্রধান বিষয় এবং পরিচয়। এছাড়াও উপরের শ্রেণীতে তোমরা চারুকলার পরিচয় সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। ছবি আঁকা হয় কাগজে, কাপড়ে বা ক্যানভাসে, মাটির ফলকে, সিমেন্টের ফলকে, দেয়ালে, কাঠের পাটাতনে, এমনি বিভিন্ন বস্তুর ওপর। এক সময়ে তালপাতায় বা গাছের বড় পাতায় লেখা হতো এবং সেই সঙ্গে ছবিও আঁকা হতো। জাদুঘরে গেলে তোমরা পুরনো দিনে যত রকম বস্তু বা সামগ্রীর ওপর ছবি আঁকা হতো তা দেখতে পাবে। এখন ছবি আঁকার জন্য নানা ধরনের কাগজ তৈরি হচ্ছে, ক্যানভাস তৈরি হচ্ছে, ধাতব প্লেট বা জমিন তৈরি করা হচ্ছে। মাটির ফলক এখন অনেক উন্নত হয়েছে। অনেকদিন থেকে কাচের ওপর রং দিয়ে যেমন আঁকা হচ্ছে, অন্যদিকে ধারালো ছুরি বা সূচালো পাথর দিয়ে আঁচড় কেটে ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। কাগজে, ক্যানভাসে, মাটিতে, পাথরে, ধাতুর পাতে ও কাচের ওপর ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানা রকম উপায়, পদ্ধতি। রঙের কথা তোমরা জান। ছবি আঁকার জন্য এখন অনেক রকম রং ব্যবহার করা হয়। পানিতে মিশিয়ে যে রং তৈরি করা হয় তার নাম জল রং। মোম মেশানো একরকম রঙের কাঠি তৈরি হয়েছে, তার নাম প্যাস্টেল রং। রঙের সাথে তেল ও তারপিন মিশিয়ে বড় বড় শিল্পীরা ক্যানভাসে বা কাঠের পাটাতনে যে ছবি আঁকেন তার নাম তৈল রং বা তেল রং। বর্তমানে ছবি আঁকার জন্য অ্যাক্রেলিক রং নামে এক ধরনের রঙে খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায়। এই রং পানি ও তেল মিশিয়ে দুরকমভাবেই করা যায়। বাংলাদেশের শিল্পীদের কাছে অ্যাক্রেলিক রং এখন বেশ প্রিয়। এই অ্যাক্রেলিক রঙে ছোটরাও ছবি আঁকতে পারে, তবে যথেষ্ট তাড়াতাড়ি আঁকতে হয় বলে ছোটদের জন্য একটু কঠিন। ছোটদের জন্য জল রং, পোস্টার রং, মোম প্যাস্টেল এসব রঙই ভালো। পাঠ ২। ছবি আঁকার জন্য ও ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানা রকম পেন্সিল, কলম, কালি, ছুরি, কাঁচি, হাতুড়ি, বাটাল ইত্যাদি। আরও রয়েছে নানা ধরনের তুলি। চারুকলা চর্চা করতে করতে বা ছবি আঁকতে আঁকতে এসব বিষয়ের সঙ্গে তোমাদের পরিচয় ঘটবে। আঁকা ছবি কি, কেমন করে হয়, ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ। তোমাদের মতো শিশুরা কিভাবে ছবি আঁকে তার পরিচয় নিজে আঁকতে গেলেই বুঝতে আরও সহজ হবে। ছোটদের ছবি আঁকার এখন অনেক প্রতিযোগিতা হচ্ছে, সেসব ছবির প্রদর্শনীও হচ্ছে। বাংলাদেশের শিশুদের ছবি বিশ্বের অনেক দেশেই নিয়মিত পাঠানো হচ্ছে প্রতিযোগিতার জন্য। তোমাদের মতো অনেক শিশুই সেসব দেশ থেকে পুরস্কার পেয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। আমাদের দেশের বড় বড় শিল্পীদের প্রদর্শনী হচ্ছে বিভিন্ন গ্যালারি, শিল্পকলা একাডেমিতে, জাদুঘরে ও বিভিন্ন স্থানে। সেসব প্রদর্শনী তোমরা নিশ্চয়ই কিছু কিছু দেখেছ। না দেখে থাকলে গিয়ে দেখে আসবে। এছাড়াও আমাদের জাতীয় জাদুঘরে বাংলাদেশের উল্লেখযোগ্য সব শিল্পকলা বা চারুকলার সব সময়ের জন্য প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। সেখানে গেলেই চারুকলার সঙ্গে তোমাদের চমৎকার পরিচয় ঘটবে। কাজ ৫-৬ জনের দল গঠন করে প্রতি দল নিজেদের মধ্যে আলোচনা করে চারুকলার পরিচয় সম্পর্কে ৫-৬টি লাইন লেখো। চারুকলার পরিচয় ৫-৬টি লাইন। চারুকলা হল মানুষের ভাবনা, অনুভূতি ও কল্পনাকে ছবি, রং ও নকশার মাধ্যমে প্রকাশ করার শিল্প। কাগজ, ক্যানভাস, কাপড়, দেয়াল, কাঠ, পাথর বা কাচের ওপর ছবি আঁকা চারুকলার অন্তর্ভুক্ত। চারুকলায় জল রং, তেল রং, প্যাস্টেল ও অ্যাক্রেলিক সহ নানা ধরনের রং ব্যবহার করা হয়। তুলি, পেন্সিল, কলম ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে ছবি ফুটিয়ে তোলা হয়। চারুকলা মানুষের সৌন্দর্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ ৩। কারুকলার পরিচয়। বিভিন্ন রকম নকশায় যেসব আসবাবপত্র তৈরি হয় সবই কারুশিল্প। বাঁশ, বেত দিয়ে আসবাবপত্র তৈরি হচ্ছে। বাংলাদেশের বেতের চমৎকার সব কারুশিল্প দেশে ও বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে। আমাদের দেশের অনেক শৌখিন পরিবারে, নামকরা হোটেল রেস্তোরাঁয়
সরকারি বেসরকারি অফিস ও অতিথিশালায় বেতের তৈরি কারুশিল্প মণ্ডিত আসবাবপত্র সমাদর পাচ্ছে। জাদুঘরে গেলে কারুকলা বিষয়ের সঙ্গেও তোমাদের পরিচয় ঘটবে। ঘর বাড়ির বড় বড় দরজার ওপর রয়েছে কাঠ খোদাই করে নানা রকম ছবি, নকশা, ফুল, পাতা, পাখি, জীবজন্তু। বড় বড় খাট, পালঙ্ক ও বিছানায় দেখতে পাবে অনেক ধরনের কারুকাজ ও নকশা। আমাদের সামাজিক জীবনযাপন ও পারিবারিক জীবনযাপন ব্যবহৃত বহু বস্তুসামগ্রী রয়েছে, যা কারুশিল্প। গ্রামীণ জীবনে দা, কুড়াল, লাঙ্গল, কাস্তে, বাখারি, মাটির হাঁড়ি পাতিল ইত্যাদি সবই কারুশিল্প। কারুশিল্পের পাশাপাশি রয়েছে সাধারণ মানুষদেরই তৈরি অন্যান্য শিল্প, যা লোকশিল্প হিসেবে পরিচিত। সোনা রূপার তৈরি নানা রকম অলঙ্কার, নকশি কাঁথা, মাটির পুতুল, চিত্রিত কাঠের পুতুল, হাতি, ঘোড়া, মানুষ ইত্যাদি আমাদের লোকশিল্পের নিদর্শন। কারুশিল্প। পাঠ ৪। নববর্ষ, ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিন উপলক্ষে শহরে ও গ্রামে মেলা বসে। মেলা উপলক্ষে কারুশিল্প ও লোকশিল্পের সমারোহ দেখা যায়। গান বাজনার জন্য যেসব বাদ্যযন্ত্র তৈরি হয়, যেমন একতারা, দোতরা, তবলা, বায়া, সারেঙ্গি, সেতার, ডুগডুগি, নানা রকম বাঁশি, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্র কারুশিল্প। তবে এসব বাদ্যযন্ত্রের গায়ে যেসব নকশা ও ছবি আঁকা হয়, সেগুলো আবার লোকশিল্প। মাটির হাঁড়ি পাতিল। কাঁসা ও পেতলের হাঁড়ি পাতিল তৈরি করা হল কারুশিল্প। পার্টি তৈরির জন্য মূর্তা নামে এক প্রকার বিশেষ গাছ থেকে সরু সরু নরম ফিতা বের করে বেশ পরিশ্রম করে শীতল পাটি তৈরি করা হয়। এসব পাটিতে নানারকম জীবজন্তু, ঘর বাড়ি, ফুল ও গাছের নকশা বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। সুন্দর সুন্দর বাণী ও কথা ফুটিয়ে তোলা হয়। এই পার্টি কারুশিল্প ও লোকশিল্পের মিশ্রিত রূপ। এই ধরনের আরও অনেক শিল্পবস্তু রয়েছে, যেমন শখের হাঁড়ি, পোড়ামাটির টেপা পুতুল ও অন্যান্য পুতুল, লক্ষ্মীসরা এগুলো লোকশিল্প। পাট দিয়ে গ্রামের মেয়েরা অনেককাল আগেই শিকা তৈরি করত। শিকাতে পাট দিয়ে নানারকম বেণীসহ অনেক কারুকাজ থাকে। আজকাল পাটের আঁশ দিয়ে অনেক রকম কারুকাজ করা শিল্পকর্ম তৈরি হচ্ছে এবং মানুষ আনন্দের সঙ্গে সেগুলো ব্যবহার করছে। যেমন ছোট বড় ও শৌখিন জিনিসপত্র, বিভিন্ন ব্যাগ, টেবিল ম্যাট, মেঝেতে বিছানোর জন্য নানা রকম ম্যাট, জুতা, স্যান্ডেল, ফাইল, বাক্স ইত্যাদি কাজ আমাদের সামাজিক জীবনে ও পারিবারিক জীবনে ব্যবহৃত হয় এরকম 10টি কারুশিল্পের নাম লেখো। আমাদের সামাজিক ও পারিবারিক জীবনে ব্যবহৃত 10টি কারুশিল্পের নাম: ১. বাঁশের চেয়ার। ২. বেতের সোফা। ৩. কাঠের খাট। ৪. মাটির হাঁড়ি। ৫. কাঁসার থালা। ৬. পেতলের কলসি। ৭. নকশি কাঁথা। ৮. শীতল পাটি। ৯. পাটের শিকা। ১০. মাটির পুতুল। নতুন শিখলাম, মূর্তা, শীতলপাটি তৈরির কাজে ব্যবহৃত এক ধরনের বিশেষ গাছ। পাঠ ৫ ও ৬। আদিম মানুষের শিল্পকলা। মানুষের আঁকা প্রথম ছবি। আদিম মানুষরাও ছবি আঁকত, আর তাদের আঁকা ছবি দেখেই আজ আমরা জানতে পেরেছি তাদের জীবন ধারণের কথা। ঘর বাড়ি তাদের ছিল না, বানাতেও জানত না, থাকত তারা গুহায়। চাষবাস, ফসল ফলানে এসব কিছুই জানত না। পশু শিকার করে, মাংস খেয়ে জীবন বাঁচাত। যে গুহায় বাস করত তারা দল বেঁধে, সে গুহার এবড়ো খেবড়ো দেয়ালেই তারা ছবি এঁকেছে। অনেকগুলো গুহা ফ্রান্সে ও স্পেনে আবিষ্কৃত হয়েছে। ঘর সাজাবার জন্য তারা ছবি আঁকত না, কারণ ঘরই বানাতে শেখেনি, ছবি টাঙাবে কি? তবে কেন আঁকত জান? ছবি আঁকা আদিম মানুষের কাছে ছিল একটা জাদু বিশ্বাসের মতো। জীবজন্তু শিকার করাই ছিল তাদের একমাত্র কাজ। তাই যেসব পশু তারা শিকার করত, তার ছবিই এঁকেছে। আবার পশুর গায়ে তীর, বর্শা এসবও এঁকে দিয়েছে। এর অর্থ হল, শিকার করার হাতিয়ার দিয়ে পশুটিকে শিকার করা হলো। শিকারে বের হবার আগে এসব ছবি এঁকে শিকারে বের হতো। তাদের বিশ্বাস ছিল যে, শিকারে আজ সফল হবি। সেই যুগের বেশিরভাগ জীবজন্তু ছিল বাইসং, ম্যামথ ইত্যাদি। তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করে, কি দিয়ে আদিম মানুষরা ছবি আঁকত? তুলি দিয়ে। রং পেত কোথায়? হ্যাঁ,
আমাদের মতো তারা এত সুন্দর তুলি বানাতে জানত না। পশুর শক্ত হাড় সূচালো করে তা দিয়ে আঁচড় কেটে রেখা টানত। জীবজন্তুর পশম একসঙ্গে বেঁধে তুলি বানাত। আর রং তৈরি করত নানা রঙের মাটির সঙ্গে চর্বি মিশিয়ে। আর অবাক কাণ্ড, হাজার হাজার বছর পরও এসব ছবির রং রেখা এখনও খুব সুন্দর ও অক্ষত রয়েছে। আদিম মানুষ পশু শিকারের জন্য পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। এক পর্যায়ে এসব হাতিয়ারের গায়ে আঁচড় কেটে তারা নানারকম ছবি ফুটিয়ে তুলত। এমনকি তারা মাছের মেরুদণ্ডের কাটা, হাড়ের টুকরো ইত্যাদি দিয়ে গলার হার, মালা তৈরি করত। সেখান থেকেই কারুশিল্পের শুরু। এভাবে আদিম মানবগোষ্ঠী চারু ও কারুশিল্পের সূচনা করেছিল। আদিম মানুষের আঁকা ছবি কাজ। আদিম মানবগোষ্ঠী চারু ও কারুশিল্পের সূচনা করেছিল কথাটির ব্যাখ্যা লেখো। ব্যাখ্যা: আদিম মানবগোষ্ঠী চারু ও কারুশিল্পের সূচনা করেছিল। আদিম মানুষ গুহার দেয়ালে পশু শিকার ও হাতিয়ার আঁকার মাধ্যমে মানুষের আঁকা প্রথম ছবির সূচনা করে, যা চারুকলার প্রাথমিক রূপ। তারা পশুর হাড়, পাথর ও রঙিন মাটি ব্যবহার করে ছবি আঁকত এবং বিশ্বাস ও অনুভূতি প্রকাশ করত। আবার পাথরের হাতিয়ার, হাড়ের গহনা, মালা ও বিভিন্ন ব্যবহার্য বস্তু তৈরি করার মধ্য দিয়ে কারুশিল্পের জন্ম হয়। তাই বলা যায়, শিল্পের উপকরণ তৈরি ও নান্দনিক প্রকাশ, এই দুই দিক থেকেই আদিম মানবগোষ্ঠী চারু ও কারুশিল্পের সূচনা করেছিল। নতুন শিখলাম, বাইসং এক ধরনের বড় বন্য পশু। ম্যামথ বিলুপ্ত প্রাচীন হাতির মতো বিশাল প্রাণী। পাঠ 7 ও 8। আদিম মানুষের পর কয়েক হাজার বছর কেটে গেছে। পৃথিবীর কত উত্থান পতন হয়েছে, কত জাতি, কত সভ্যতা এসেছে, আবার বিলীনও হয়ে গেছে। সব সভ্যতার কথা আমরা না জানলেও অনেক সভ্যতার কথা আমরা জানি। আর এই জানার উৎস হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, কারুশিল্প। তাদের বই পুস্তক হয়তো বিলীন হয়ে গিয়েছে, ভাষা জানার কোনো উপায় নেই, কিন্তু ধ্বংসাবশেষে যেসব চিত্র, ভাস্কর্য ও স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় তা থেকেই পণ্ডিতরা বের করতে পারেন সে যুগের মানুষের চাল চলন, সমাজ সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস। উদাহরণস্বরূপ, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মায়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা প্রভৃতি। কারণ, চিত্রকলা বা শিল্পকলা হচ্ছে আন্তর্জাতিক ভাষা বা পৃথিবীর ভাষা, অর্থাৎ এক দেশের বা এক যুগের চিত্রকলা বা শিল্পকলা অন্য দেশের লোকের কয়েক যুগ পরেও বুঝতে কষ্ট হয় না। মনে করো, আফ্রিকার জিম্বাবুয়ের একটি ছেলে তোমাকে একটি ছবি এঁকে পাঠালো। ছবিটি পেয়ে তোমার খুব ভালো লাগলো এবং তুমি খুবই আনন্দিত, কারণ ছবিটি বুঝতে তোমার কষ্ট হয়নি। কিন্তু সেই ছেলেটি তার ভাষায় তোমার অনেক প্রশংসা করে বা গুণগান গেয়ে তোমাকে চিঠি লিখল। তুমি তার এক বর্ণ বুঝলে না, কারণ তুমি জিম্বাবুয়ের ভাষা জানো না। কিন্তু একই ছেলের আঁকা ছবি বুঝতে তোমার কোনো কষ্টই হয়নি। কাজ: 5-6 জনের দল গঠন করে প্রতি দল নিজেদের মধ্যে আলোচনা করে আদিম মানুষের ছবি আঁকার কারণ সম্পর্কে 10টি বাক্য লেখো। আদিম মানুষের ছবি আঁকার কারণ, 10টি বাক্য। 1. আদিম মানুষ তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা প্রকাশ করার জন্য ছবি আঁকত। 2. পশু শিকার ছিল তাদের প্রধান কাজ, তাই শিকারের পশুগুলোর ছবি তারা এঁকেছে। 3. শিকারে সফল হওয়ার আশায় তারা পশুর গায়ে তীর ও বর্ষার ছবি আঁকত। 4. ছবি আঁকা তাদের কাছে এক ধরনের জাদু বিশ্বাস বা আধ্যাত্মিক বিশ্বাস ছিল। 5. নিজেদের অনুভূতি ও ভাবনা প্রকাশের জন্য তারা ছবি ব্যবহার করত। 6. ভাষা ও লেখা না জানার কারণে ছবি ছিল তাদের যোগাযোগের মাধ্যম। 7. গুহার দেয়ালে ছবি এঁকে তারা নিজেদের জীবনধারা তুলে ধরত। 8. পরবর্তী প্রজন্মকে শিকার ও জীবনযাপনের ধারণা দেওয়ার জন্য ছবি আঁকত। 9. ছবি আঁকার মাধ্যমে তারা স্মৃতি ধরে রাখার চেষ্টা করত। 10. এভাবেই ছবি আঁকার মাধ্যমে আদিম মানুষ শিল্পকলার সূচনা করেছিল। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, শুদ্ধ উত্তরের নিচে দাগ দাও। 1. আদিম মানুষ কোথায় ছবি এঁকেছে? খ. গুহার গায়ে। 2. আদিম মানুষের ছবি আঁকার বিষয় কী ছিল? গ. জীব জন্তু। 3. আদিম মানুষ কেন ছবি আঁকত? গ. জাদু বিশ্বাসের জন্য। 4. বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প কোনটি? ক. নকশি কাঁথা।
5. মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানায় কারা? ক. কুমার। 6. জায়নামাজে কী ধরনের নকশা থাকে? ক. মসজিদ ও মিনারের ছবি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. চারু ও কারুকলা বলতে কী বোঝায়? উত্তর: চারুকলা বলতে মানুষের ভাবনা ও অনুভূতিকে ছবি, রং ও রেখার মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করার শিল্পকে বোঝায়। কারুকলা বলতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিসপত্রে নকশা ও কারুকাজ করে সেগুলাকে সুন্দর ও ব্যবহারযোগ্য করে তোলার শিল্পকে বোঝায়। 2. শিল্পকলার সূচনালগ্ন সম্পর্কে লেখো। উত্তর: শিল্পকলার সূচনা হয় আদিম মানুষের হাত ধরে। আদিম মানুষ গুহার দেয়ালে জীবজন্তু ও শিকারের দৃশ্য এঁকে তাদের জীবনধারা ও বিশ্বাস প্রকাশ করত। পশুর হাড়, পাথর ও রঙিন মাটি ব্যবহার করে তারা ছবি আঁকত। এভাবেই চারু ও কারুশিল্পের প্রাথমিক রূপ গড়ে ওঠে। 3. চিত্রকলা ও শিল্পকলাকে আন্তর্জাতিক ভাষা বলা হয় কেন? উত্তর: চিত্রকলা ও শিল্পকলাকে আন্তর্জাতিক ভাষা বলা হয় কারণ এগুলো বুঝতে কোনো নির্দিষ্ট ভাষা জানা প্রয়োজন হয় না। ছবি, ভাস্কর্য ও শিল্পকর্ম দেখে বিশ্বের যে কোনো দেশের মানুষ তার ভাব ও অর্থ সহজে বুঝতে পারে। তাই শিল্পকলা যুগ ও দেশের সীমা পেরিয়ে সবার কাছে বোধগম্য হয়। 4. গুহাচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর: গুহাচিত্র হল আদিম মানুষের গুহার দেয়ালে আঁকা ছবি। এতে মূলত শিকারকৃত পশু, তাদের হাতিয়ার এবং শিকার দৃশ্য ফুটে উঠেছে। আদিম মানুষ এই ছবির মাধ্যমে শিকারে সফল হওয়ার বিশ্বাস প্রকাশ করত এবং নিজেদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির তথ্য সংরক্ষণ করত।